আচ্ছা, একটু আলোচনা করি, প্রভিডেন্ট ফান্ড নিয়ে একটু আলোচনা করি, যেটা এমনিতে আলোচনা করা যায়। তোমাদের কাছে বই বা আমি যে সফট কপি শেয়ার করেছি 6 নাম্বার চ্যাপ্টারে এটা পাবা। জি স্যার। তো প্রভিডেন্ট ফান্ড মোর অর লেস কিন্তু আমরা একটু ফ্যামিলিয়ার উইথ দিস টার্ম, দিস ইজ স্টুডেন্ট হিসেবে, তাই না? প্রভিডেন্ট ফান্ড। হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রভিডেন্ট ফান্ড হচ্ছে যে একটা ফান্ড, যখন তুমি সার্ভিস দিবা প্রতিষ্ঠানে, তখন তুমি এই প্রভিডেন্ট ফান্ডে তোমার কাছ থেকে কোনো একটা ফিনান্সিয়াল অ্যামাউন্ট এখানে কেটে রেখে দেবে, যেটা তোমার মানে আফটার সার্ভিস লাইফ, এট দ্য এন্ড অফ ইউর সার্ভিস লাইফ, ওই অ্যামাউন্টের সাথে তোমার এমপ্লয়ার তাদের কন্ট্রিবিউশন অ্যাড করে, ইন্টারেস্ট অ্যাড করে তোমাকে একটা বেনিফিট দেবে এট দ্য এজ অফ ইউর রিটায়ারমেন্ট, আপ টু ডেথ বা আপ টু সার্টেন পিরিয়ড অফ টাইম ইউ উইল গেট সাচ এ সার্ভিস। এটি হচ্ছে তোমার প্রভিডেন্ট ফান্ড। এখন এই প্রভিডেন্ট ফান্ডকে ফার্স্টলি 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড, আরেকটা হচ্ছে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, আরেকটা হচ্ছে আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। আমি আবারও বলছি, প্রভিডেন্ট ফান্ড হচ্ছে স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড, রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, আরেকটা হচ্ছে আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ডকে 2 ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড, আর একটা হচ্ছে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড 2 প্রকার, একটা হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, সরি আমি গভর্নমেন্ট বলেছিলাম, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, আর এটা হচ্ছে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। এখন এই তোমার যে স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড, বেসিক্যালি এটাই হচ্ছে তোমার গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড। তো এইটার 2টা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, আর একটা হচ্ছে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। হ্যাঁ, এখন যে জেনারেল প্রভিডেন্ট ফান্ডটা কি? গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ডের বৈশিষ্ট্যটা হচ্ছে দ্য প্রভিডেন্ট ফান্ড ইজ কন্ট্রোলড এন্ড মেইনটেইনড বাই দ্য গভর্নমেন্ট ফর দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ। Such fund is constituted and run by the government under the Provision Fund Act 1925. Provident Fund Act অনুযায়ী এই ফান্ডটা তোমার ম্যানেজ হবে। General Provident Fund Rules 1979 and Contributory Provident Fund Rules 1979. Government employees who are permanently transferred to the pensionable jobs, they contribute to General Provident Fund, where government as an employer contributes nothing. However, government employees who have no benefits from pension, they contribute to contributory provident fund. But both government and the employee contribute. Generally, most of the government employees of our country are pensionable. আচ্ছা, এখানে তোমার স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ডকে 2 ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। জেনারেল প্রভিডেন্ট ফান্ড, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট, জেনারেল প্রভিডেন্ট ফান্ডকে অনেক সময় বলা হয় এটা পেনশনেবল। তার মানে পেনশনেবলটা হচ্ছে তুমি তোমার আমৃত্যু পর্যন্ত তুমি পেনশন পেয়ে যাবা, মানে টাকা পেয়ে যাবা, প্রভিডেন্ট ফান্ডে বেনিফিট পেয়ে যাবা। আর কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড সেটা না, এটা আপ টু সার্টেন লিমিট। আচ্ছা, আরেকটু ডিটেইলে যদি আসি, সেটা হচ্ছে যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, যেটা জেনারেল প্রভিডেন্ট ফান্ডে শুধুমাত্র এমপ্লয়ি কন্ট্রিবিউট করে, সংক্ষেপে বলে জিপিএফ। জেনারেল প্রভিডেন্ট ফান্ড হচ্ছে সে ধরো এমপ্লয়ি যে চাকরি করবে বা কর্মী, তার বেতন থেকে গভর্নমেন্ট কেটে রাখবে, এখানে গভর্নমেন্ট কন্ট্রিবিউট করবে না। তার বেতন থেকে কেটে রাখার পর তার সার্ভিস লাইফ শেষে এই জায়গা থেকে তাকে তোমার প্রভিডেন্ট ফান্ড বা পেনশনের বেনিফিট দেওয়া হবে। এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, এগুলো আমরা পরবর্তীতে আরো জানবো। আচ্ছা, ফার্স্টলি বলছি যে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের বৈশিষ্ট্যটা হচ্ছে এখানে এমপ্লয়ি কন্ট্রিবিউট করবে, দ্যাট ইজ এমপ্লয়ের যে বেতন হবে সেখান থেকে গভর্নমেন্ট একটা অংশ কেটে রাখবে, সে ধরো 1%। তাহলে কেউ যদি 1 লাখ টাকা বেতন পায়, তার কাছ থেকে 10,000 টাকা সে কেটে রাখবে। কেউ কিছু বলতে চাচ্ছ?
হ্যালো। না স্যার। আচ্ছা, তাহলে আমি কন্টিনিউ করি। ওকে স্যার। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে জেনারেল প্রভিডেন্ট ফান্ডের বৈশিষ্ট্য হচ্ছে যে এমপ্লয়ির কাছ থেকে এমপ্লয়ার, দ্যাট ইজ গভর্নমেন্ট হচ্ছে এমপ্লয়ার, এখানে গভর্নমেন্ট এখানে একটা তার বেসিক স্যালারি থেকে একটা পার্সেন্টেজ কেটে রাখবে। তবে এই কেটে রাখার সিস্টেমটা হচ্ছে যে তুমি উইলিংলি এই পার্সেন্টেজটা তুমি বাড়াইতে পারো, তাহলে তোমার প্রভিডেন্ট ফান্ডের অংশটা বাড়বে। বাড়ানোর ক্ষেত্রে সরকারের আবার লিমিট আছে, ঠিক আছে? এটা বেশিরভাগ মেয়েরা করে থাকে, মেয়েরা চাকরি করলে এই বিষয়টা বেশি করে থাকে, যে স্যালারির বেশি অংশ কাটায় রাখে ভবিষ্যতের জন্য। স্যার তাহলে কি স্যার মানে রিটায়ার করার পর কি এই টাকাটাই স্যার পায়, মানে মান্থলি যে টাকাটা দেওয়া হয়? বা হ্যাঁ, এই টাকা থেকেই তোমাকে দিবে, বাট এই টাকার সাথে ইন্টারেস্ট অ্যাড হবে। এই টাকার সাথে তখন গভর্নমেন্ট পার্টিসিপেট করে, এখন করে না, জিপিএফ এ এখন করে না। স্যার মানে এই টাকাটা কি একবারে কেউ নিতে পারবে? মানে যে টাকাটা জমা রাখলো, মানে যতদিন চাকরি করলো বেতন থেকে কেটে রাখলো যেটা, হ্যাঁ, এই টাকাটা সে একবারেও নিতে পারে, একেবারে টোটালি সে নিতে পারে, এটার সেই সুবিধাও আছে। একবারে নিলে তো আর পরে টাকা পাচ্ছে না, আমৃত্যু একটু একটু করে যতদিন বেঁচে থাকবে তখন তো আর নিতে পারছে না, তাই না? মান্থলি না, একবারে যদি তুমি সেটেলমেন্ট হয়ে যায় তখন আর পেনশন থাকলো না। ও আচ্ছা। হ্যাঁ, তখন আর পেনশন থাকবে না, তখন হচ্ছে তোমার একটা ক্যালকুলেশন করে টোটাল কত আসে সেই অ্যামাউন্ট তাকে দিয়ে দেওয়া হবে। এখন গভর্নমেন্ট মাঝে এই আমৃত্যু টাকা দেওয়ার, এটা গভর্নমেন্টের জন্য অনেক লস অ্যাকচুয়ালি। কিন্তু দেখো, এই পেনশন বেনিফিটটাও কিন্তু একজন এমপ্লয়ি স্যালারি কস্টের মধ্যে হিসাব করতে হয়। হ্যাঁ, কারণ তাছাড়া তুমি একটা প্রতিষ্ঠান, যেমন এই যে আমরা বলি রেলওয়ে কিন্তু আমরা যাতায়াত করি, রেলওয়ের ক্ষেত্রে কিন্তু আমরা বারবার একটা প্রশ্ন রাখি, এই যে রেলওয়ে একটা সিট পাওয়া যায় না, বা একটা সিট কখনো ফাঁকা থাকে না, অলওয়েজ ওভারফ্লো থাকে, আমরা রেলওয়ে দেখি, কেন সেক্টরে লস? প্রশ্ন কিন্তু সবসময় থাকে। জি স্যার। লস হওয়ার অনেকগুলো কারণ আছে। এটা তোমার যারা বিজনেসের স্টুডেন্ট তাদের জানা উচিত। এদের অপারেটিং কস্ট অনেক বেশি, স্টেট থেকে পরিমাণ রেভিনিউ আসে, গভর্নমেন্ট কিন্তু কখনো মানে লাভ করার থিঙ্কিং থেকে সবকিছু করে না। যেমন তুমি একটা দিনাজপুর মেডিকেলে তুমি 20 টাকা বা 10 টাকার টিকিট যখন তুমি নিজেকে একজন ডক্টর বা স্পেশালিস্টকে তুমি দেখাচ্ছ, এখন গভর্নমেন্টের কি তোমার ওই 20 টাকা খরচ হচ্ছে ওই ডক্টরটা সেখানে বসানোর জন্য, তোমার বা আমার জন্য? তার চাইতে বেশি খরচ অনেক হচ্ছে। বেশি। এখন ট্রেনের টিকিট যেটা ভাড়া নিচ্ছে, হ্যাঁ এখন বলতে পারো যে স্যার একটা বাসও 600 টাকা নিচ্ছে, একটা ট্রেন নিচ্ছে 500 টাকা। হ্যাঁ, তো ট্রেনে তো লাভ হওয়ার কথা, বাস যদি লাভ করে, প্রশ্নটা হচ্ছে তাই। কিন্তু এক ট্রেন চালানোর জন্য দেখো, ওই বাস মালিককে কিন্তু রোড তৈরি করতে হয়নি, সরি, বাস চালানোর জন্য বাস মালিককে কিন্তু রোড তৈরি করতে হয়নি, গভর্নমেন্টকে কিন্তু ট্রেন চালানোর জন্য কিন্তু রেল লাইন করতে হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, এই যে বললাম হিউজ এমপ্লয়ি আছে যারা রিটায়ারমেন্টে আছে, এদেরকে যে বেনিফিট দিতে হচ্ছে, এই বেনিফিট গুলো তো আজকে আমাকে কস্ট হিসেবে ট্রিট করতে হচ্ছে। তারপর হচ্ছে তোমার তারপর গভর্নমেন্ট এখানে আরো কিছু কারণ আছে, গভর্নমেন্ট প্রচুর লোন নেয়, লোন নিয়ে রেলগুলো তোমার মানে বাইরে থেকে তোমার ইঞ্জিন কিনছে, তারপর হচ্ছে তোমার যে ট্রেন লাইন গুলো এক্সপান্ড করছে, তারপরে এক্সটেন্ড করছে, এগুলোর কারণে এই লোনের প্রচুর ইন্টারেস্ট ক্যারি করতে হয়। আর সর্বোপরি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, দ্যাট ইজ রেলওয়ের একজন এমপ্লয়িকে গভর্নমেন্ট যে বেনিফিট দিচ্ছে, সে অনুযায়ী তোমার আমার জন্য 465 বা 500 টাকা ভাড়া এনাফ না সেই কস্ট গুলো তাদের কভার করার জন্য। এগুলো হচ্ছে রিজন, এই কারণে লস হয়। শুধু ট্রেন দেখলে হবে না। এখন আরো আমরা অনেক সময় অনেক কিছু বলি, না বুঝি বলি যে স্যার এখানে তো একটা প্রাইভেট
যদি এখন যদি চালু করে দেওয়া যায় তাহলেই তো তারা তো ঠিকই প্রফিট করবে। হ্যাঁ, বাংলাদেশে প্রাইভেট আছে, প্রাইভেট সেক্টরে কিছু ট্রেন আছে, হ্যাঁ, যে ব্যক্তি মালিকানায় তারা নিজেরা চালায়, তারা প্রফিট করছে, তারা তো প্রফিট করবে। গভর্নমেন্ট তারা নিজেরা অতটা পারে না সব ট্রেন তারা নিয়ে আসতে, এই কারণে কিছু প্রাইভেট সেক্টরে ছেড়ে দিয়েছে। এক তারা ট্রেনের লাইন করে, ইভেন তারা ইনফ্রাস্ট্রাকচার করে, প্রত্যেক জায়গায় স্টেশন করে, প্রত্যেকটা জায়গায় লোক নিয়োগ করে তারা একটা ট্রেন চালিয়ে দেখুক, লাভ হয় না লস? হ্যাঁ, লস হবে না? জি স্যার, লস হবে। লস হবে। সো আমরা এই জিনিসগুলো দেখি না। এই যে রেলওয়ে এমপ্লয়ীদের জন্য তোমার হসপিটাল আছে, রেলওয়ে এমপ্লয়ি বেবিদের জন্য স্কুল আছে, হ্যাঁ, তাহলে এই যে স্কুল হসপিটাল চালাচ্ছে, এই কস্ট গুলো কি তোমাকে ইয়ের মধ্যে ক্যালকুলেট করতে হবে না যখন তুমি প্রফিট আর লস ডিটারমাইন করবে? জি স্যার হবে। হ্যাঁ, এখন বলতে পারছো, মানে বলতেও পারো যে স্যার তো শুধু গুনগান গাচ্ছে এখানে, তাহলে কি করাপশন হয় না? মানে খুবই স্ট্রংলি বলা যায় যে এখানে 100% শিওর দিয়ে বলা যায় যে এখানে করাপশন হয়। করাপশন যদি কমানো যেত বা করাপশন যদি না হতো তাহলে হয়তো বা লসের মাত্রাটা কম হতো, হয়তো বা না 100, মানে এটাও শিওর যে লস কম হতো। এত হাজার কোটি টাকা লস হতো পার ইয়ার যদি তোমার করাপশনটা কমতো। কারণ দেখা গেল যে একটা লাইন এক্সটেন্ড করার জন্য 1000 কোটি টাকা একটা প্রজেক্ট আছে, সেখানে 300 কোটি টাকা হয়তো বা তোমার করাপশন হচ্ছে, 700 কোটি টাকার কাজ হচ্ছে। এখন ওই 300 কোটি টাকা সহ তো তোমাকে ইন্টারেস্ট বেয়ার করতে হচ্ছে, ইভেন 300 কোটি টাকা ভবিষ্যতে তোমাকে পেমেন্ট করতে হবে, মাপ নেই তো। এডিবি তোমার কাছ থেকে ঠিকই নেবে বা জায়গা তোমার কাছ থেকে ঠিকই নেবে। সো তোমাকে তো এই যে পেমেন্ট করতে হচ্ছে, তোমাকে প্রিন্সিপাল দিতে হচ্ছে, ইন্টারেস্ট দিতে হচ্ছে, এগুলো তো তুমি রেভিনিউ এর সাথে অ্যাডজাস্ট করছো। আর শুধু রেভিনিউ কি, একটা রেভিনিউ আজকে রেলওয়ের যত জায়গা আছে, যত প্লেস আছে, প্রত্যেকটা জায়গা যদি তারা রিকভার করতে পারতো, ইভেন সেগুলো যদি তারা রেন্ট দিতে পারতো, হ্যাঁ, করতে পারতো, তাহলে এই জায়গা থেকে তাদের প্রচুর রেভিনিউ আসছে। তাদের তো রেভিনিউ সোর্স নাই, শুধু একটা মাত্র রেভিনিউ সোর্স, সেটা হচ্ছে তোমার প্যাসেঞ্জার ক্যারি আর কাগজ আছে, অল্প কিছু মালামাল বহন করে কিছু ট্রেন আছে, এগুলো হচ্ছে তাদের রেভিনিউ সোর্স। তাছাড়া তার তো কোনো রেভিনিউ সোর্স নেই। এনিওয়ে, প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে ছিলাম, তাই না? আচ্ছা, পরবর্তীতে গভর্নমেন্ট যেটা ইয়া করলো, যে এই গভর্নমেন্টের যে যেগুলো কর্পোরেট অফিস আছে, কর্পোরেট অফিসের ক্ষেত্রে তোমার মানে মানে কর্পোরেট যেগুলো কোম্পানি আন্ডারে দিয়ে দিল, যেমন তোমাকে এগুলো তোমাদেরকে পেমেন্ট করবে। আচ্ছা, এখন যে ব্যাপার ইএফটির মাধ্যমে এই তোমার পেনশন বেনিফিট দেবে, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ইএফটি। আচ্ছা, এই গেল তোমার স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড। তারপর আসি রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড হচ্ছে যে কনস্টিটিউট, এটা যে প্রভিডেন্ট ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের আন্ডারে তোমাকে এটা একটা কনস্টিটিউট করে নিতে হবে 1984 এ। দিস ফান্ডস আর অ্যাভেলেবল ইন নন গভর্নমেন্ট কোম্পানিজ, এটা যেগুলো প্রাইভেট অর্গানাইজেশন আছে সেখানে এগুলো বেশি। আচ্ছা, এখন রিকগনাইজড কেন বলছে? রিকগনাইজ এই অর্থে বলছে এই প্রভিডেন্ট ফান্ডের একটা অনুমোদন তোমাকে নিয়ে নিতে হবে। এই অনুমোদনটা দেবে তোমার এনবিআর দেবে। অনুমোদনটা কে দেবে? এনবিআর। এনবিআর থেকে এই অনুমোদনটা নিয়ে
ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের রুলস আছে, আর এনবিআর এর কিছু প্রেসক্রাইব কন্ডিশন আছে, সেগুলো ফিল আপ করে তোমাকে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড করতে হবে। এই প্রভিডেন্ট ফান্ডের আওতায় তুমি তোমার এমপ্লয়ীদেরকে করতে হবে। এখন একটা কেন রিকগনাইজ বলছে, এনবিআর যখন কন্ট্রোল করবে, তখন এনবিআর যখন এটাকে রিকগনাইজ করে দেবে, অনুমতি যখন দিয়ে দেবে, তখন এনবিআর এটা অডিট করবে, এটা দেখবে তুমি এমপ্লয়ীদের কাছ থেকে আসলে কত টাকা কাটছো, এই টাকাগুলো তুমি কোন ফান্ডে ইউজ করছো। ইভেন তোমার এমপ্লয়ি যখন তোমার প্রতিষ্ঠান সুইচ করছে, বা তোমার এমপ্লয়ি যখন তোমার প্রতিষ্ঠান থেকে রিটায়ার করছে, তাদেরকে ঠিক মতো টাকাগুলো দিচ্ছ কিনা। কারণ গভর্নমেন্ট প্রতিষ্ঠানে গভর্নমেন্ট তো নিজেই আছে, এখানে তো আর দরকার নাই। এরপরেও এই জিনিসগুলো তদারকি হয়। বাট নন গভর্নমেন্ট প্রতিষ্ঠান আছে, দেখা গেল যে এমপ্লয়ীদের কাছ থেকে টাকা ঠিকই কেটে নিয়েছে, বাট একজন এমপ্লয়ি প্রাইভেট প্রতিষ্ঠানে তো তোমার খুব দ্রুত সুইচ হয়, 10 বছর 5 বছর পর কেউ সুইচ করেছে, তার টাকা দিচ্ছে না, তাকে ঘোরাচ্ছে, এখন সে কোথায় এই ধরনের সহযোগিতা পাবে। এই জন্য গভর্নমেন্ট কন্ট্রোল করে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। গভর্নমেন্ট যখন অনুমতি দেয়, তখন গভর্নমেন্ট কন্ট্রোল করে যে এই এমপ্লয়ীদের ইন্টারেস্ট প্রোটেকশনের জন্য এই এই প্রভিডেন্ট ফান্ড গুলো তখন তারা অডিট করে, এই প্রভিডেন্ট ফান্ড গুলো তারা তখন সুপারভাইজ করে। আরেকটা হচ্ছে আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, বুঝতেই পারছো। আনরিকগনাইজড মানে এটা 1984 অর্ডিন্যান্স অনুযায়ী অনুমতি নেওয়ার দরকার নাই, এনবিআর নিজেও জানে না, কোম্পানিগুলো তারা তাদের মতো করে এটা ফর্ম করবে, তারা তাদের মতো করে এটা পরিচালিত করবে। এখানে কোনো রুলস এন্ড রেগুলেশন এনবিআর ইভেন 1984 ফলো করার দরকার নাই। ইভেন এইটা নিয়ে কোনো প্রবলেম হলে গভর্নমেন্ট সেটা ইন্টারফেয়ার করবে না। আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। এখানে তোমাদের পেজ, বইয়ের পেজ আমার এখানে হচ্ছে 158। এখানে তোমার এই কম্পারেটিভ একটা অ্যানালাইসিস আছে প্রভিডেন্ট ফান্ড, তোমরা একটু দেখে নিও। যেমন টাইপস অফ এমপ্লয়ি, এখানে একটা কম্পারিজন করছে, টাইপস অফ এমপ্লয়ি অনুপাতে এই কম্পারিজনটা করেছে। যেমন জিপিএফ, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, গভর্নমেন্ট এমপ্লয়িজ উইল পেনশন বেনিফিট, এই ধরনের এমপ্লয়িরা এটা পেয়ে থাকে। সিপিএফ, সিপিএফ মানে হচ্ছে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, এটা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়িজ উইদাউট পেনশন বেনিফিট, এখানে কোনো পেনশন বেনিফিট নাই। আরপিএফ, রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, নন গভর্নমেন্ট এমপ্লয়িজ এমপ্লয়েড বাই বাংলাদেশি এমপ্লয়ার। আর এটা হচ্ছে ইউপিএফ, আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, আদার নন গভর্নমেন্ট এমপ্লয়িজ। ফান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলছে গভর্নমেন্ট ম্যানেজেস দিস ফান্ড উইদাউট বাংলাদেশ, উইদিন বাংলাদেশ ইন টাকা। জিপিএফ গভর্নমেন্ট ম্যানেজ করে। সিপিএফ, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গভর্নমেন্ট ম্যানেজ দিস ফান্ড উইথ বাংলাদেশ, উইদিন বাংলাদেশ ইন টাকা। আরপিএফ, গভর্নমেন্ট ম্যানেজ দিস ফান্ড উইদিন বাংলাদেশ ইন টাকা। ইউপিএফ, দ্যাট ইজ আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়ার হিমসেলফ ম্যানেজ দিস ফান্ড, গভর্নমেন্ট ডাজ নট ম্যানেজ দিস ফান্ড। মানে যেটা রিকগনিশন না দেবে সেটা গভর্নমেন্ট ম্যানেজ করে না। তাহলে যদি এই চারটের ডিফারেন্স আছে, চারটের সম্পর্কে যদি শর্ট নোট আসে, চারটের সম্পর্কে যদি প্রশ্ন করা হয়, পারা যাবে? জি স্যার। স্যার ইউপিএফ আরেকটা কি বললেন? একটা হচ্ছে গভর্নমেন্ট প্রভিডেন্ট ফান্ড, সরি জেনারেল প্রভিডেন্ট ফান্ড, আর এটা হচ্ছে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ডকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, আর একটা হচ্ছে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড। কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডকে আমরা বলছি সিপিএফ, আর রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডকে আমরা বলছি আরপিএফ, আর আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডকে আমরা বলছি ইউপিএফ। ও জি স্যার, স্যার বুঝেছি। আচ্ছা, এখানে আর দুইটা ফান্ড, রিটায়ারমেন্টের পর আরো দুই ধরনের ফান্ড আছে, আমি জাস্ট একটু তোমাদের জানার জন্য আমি আলোচনা করছি, জেনে থাকো। সেটা হচ্ছে অ্যাপ্রুভড সুপারঅ্যানুয়েশন ফান্ড, এএসএফ। যাদের প্যারেন্টস বা সিনিয়র ব্রাদার সিস্টার যারা রিটায়ারমেন্ট করছে, তাদের কাছ থেকে এই জিনিসগুলো তোমরা শুনতে পাবা। একটা হচ্ছে অ্যাপ্রুভড সুপারঅ্যানুয়েশন ফান্ড, এএসএফ। এই ফান্ড হচ্ছে ইজ ক্রিয়েটেড ফর গ্র্যান্টিং পেনশন এন্ড আদার বেনিফিটস টু দ্য এমপ্লয়িজ অন দেয়ার রিটায়ারমেন্ট। এটাও রিটায়ারমেন্টের সময় বা রিটায়ারমেন্টের পর তাকে বেনিফিট আকারে দেয়া হয়। দিস ইজ রান বাই দ্য ইন্ডিভিজুয়াল নেম অফ দ্য এমপ্লয়ি। This fund is approved and run under the provision of Part A, First Schedule of the Income Tax Ordinance 1984.
both employee and employer contribute to the fund. A fund that is superannuation fund এ employee এবং employer দুইজনেই contribute করে। Contribution of the employer is added to the income of the employee is added to the income of the employee. That is যখন দুইজনেই contribute করবে employee and employer, তখন কিন্তু আমরা যখন একজন employee tax determination করব শুধুমাত্র employer এর contributionটা স্যালারির সাথে অ্যাড করব। Remember it. আমি আবারও বলছি, I repeated it, যে when both employer and employee contributed to such a provident fund, that is after retirement fund, only employer's contribution will be added with the salary for the tax calculation. I think all of you are understandable. জি স্যার, মানে Yes, sir. যখন ট্যাক্স ডিটারমাইন Yes, করব এমপ্লয়ারের শুধুমাত্র এই ট্যাক্স ডিটারমাইন করব। Right. But interest on this fund and any amount received from it is not added to income. But superannuation fund এর যদি ইন্টারেস্ট থাকে সেই ইন্টারেস্টটা স্যালারির সাথে অ্যাড হবে না। স্যার আবার প্লিজ। বুঝিনি এই যে পরেরটা। এই যে সুপারএনিউশন অ্যাপ্রুভড সুপারএনিউশন ফান্ড এটা যে করা হয়েছে, এখান থেকে যদি কোনো তুমি ইন্টারেস্ট পাও, ইন্টারেস্ট তো অবশ্যই পাবা। সরকার কি করে, সরকার তোমার কাছ থেকে কেটে রেখে সরকার নিজে কন্ট্রিবিউট করে একটা ফান্ড করে, এই ফান্ডের টাকাটা কোথাও ইনভেস্ট করে সেখান থেকে রিটার্ন পায়। সেই রিটার্ন গুলো দিয়ে আস্তে আস্তে তোমার এই ফান্ডটাকে বড় হতে থাকে, পরে একটা সময় এই ফান্ড থেকে তোমাকে টাকাটা দেয়। একটা জিনিস খেয়াল করে দেখো, গভর্নমেন্টের কিন্তু মানে আসলে তোমার টাকাটাই তোমাকে দিচ্ছে, একটু সিস্টেমেটিক ওয়েতে দিচ্ছে। সে ধরো পার মান্থ যদি 5,000 টাকা তোমার কাছ থেকে কেটে রাখে, গভর্নমেন্ট আরো 5,000 টাকা কন্ট্রিবিউট করলো, তাহলে 10,000 টাকা হলো। এইভাবে টোটাল সার্ভিস লাইফে দেখা গেল যে তোমার কাছ থেকে মানে টোটাল এই ফান্ডে 50 লাখ টাকা হয়েছে। এখন এই 50 লাখ টাকা হয়েছে ইন্টারেস্ট সহ হয়েছে, কারণ এই তুমি 30 বছর সার্ভিস দিয়েছো বা 25 বছর সার্ভিস দিয়েছো, 25 বছরে 50 লাখ টাকা জমা হয়েছে। এখন তোমার 60 বছর পর রিটায়ারমেন্টের পর তোমাকে 50 লাখ টাকা গভর্নমেন্ট দিবে না, না দিয়ে তোমাকে যখন পেনশন বেনিফিট দেবে প্রতি মাসে তোমাকে সে ধরো ঠিক করে দিলে তোমাকে 15,000 বা 10,000 করে টাকা দেবে। এখন সেই 50 লাখ টাকা আবার একটা জায়গায় ইনভেস্ট করবে, সেখান থেকে কিন্তু একটা ইন্টারেস্ট আসবে। 50 লাখ টাকা না হলেও তোমার মনে করো যে প্রতি মাসে 50,000 টাকা ইন্টারেস্ট আসলো, সে তোমাকে যদি 20,000 টাকা গভর্নমেন্ট দেয়, গভর্নমেন্টের ক্ষতি আছে? না স্যার। নাই। কিন্তু এখন হচ্ছে যে তাহলে রেলওয়ে স্যার বললেন যে লস হচ্ছে এই ধরনের রিটায়ারমেন্ট বেনিফিট দিয়ে। গভর্নমেন্ট শুধুমাত্র তো তোমাকে প্রভিডেন্ট ফান্ডে শুধুমাত্র এই ধরনের পেনশন বেনিফিট তো দেয় না, গভর্নমেন্ট আরো অনেক দেয়। গ্র্যাচুইটি ফান্ড একটা আছে, অ্যাপ্রুভড সুপারএনিউশন ফান্ড আছে, তারপর হচ্ছে তোমার অ্যাপ্রুভড গ্র্যাচুইটি ফান্ড বললাম, তারপর ওয়ার্কার্স পার্টিসিপেশন ফান্ড আছে, অনেক ধরনের ফান্ড আছে। যেমন গ্র্যাচুইটি ফান্ডের বৈশিষ্ট্যটা হচ্ছে তুমি যেদিন রিটায়ারমেন্ট করবা সেদিন 18 মাস, মানে সেদিন তোমার যে বেসিক স্যালারিটা থাকবে, সে ধরো সেদিন যদি তোমার 60,000 টাকা বেসিক স্যালারি হয়, 18 মাসের সাথে 60,000 টাকা গুণ করে সেদিন তোমাকে টাকাটা দিয়ে দেওয়া হবে। তাহলে এইটার জন্য তো গভর্নমেন্ট কোনো ফান্ড করেনি। তাহলে এই যে তোমাকে গ্র্যাচুইটি দিল গভর্নমেন্ট, যে 18 মাস, দ্যাট ইজ 18 মাল্টিপ্লাই 60,000 টাকা, কত টাকা আসে? অনেক টাকা, 9 লাখ 10 লাখ টাকার উপরে আসবে, গভর্নমেন্ট তোমাকে এখানে দিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে অ্যাপ্রুভ সুপারএনিউশন ফান্ড। এবার আসবো আমরা, এটা পড়িয়ে শেষ করে দেবো, আজকে পড়াতে চেয়েছিলাম না, তাও একটু আলোচনা করলাম। সেটা হচ্ছে অ্যাপ্রুভ গ্র্যাচুইটি ফান্ড। গ্র্যাচুইটি ফান্ড হচ্ছে এটা এমপ্লয়ার এগ্রি টু কনস্টিটিউট এ গ্র্যাচুইটি ফান্ড ফর দ্য এমপ্লয়িজ অন দ্য কন্ট্রাক্ট অফ দ্য জব। এটা জব কন্ট্রাক্টে যদি থাকে তাহলে তুমি পাবা, ঠিক আছে? যখন তুমি জব নিচ্ছ তখন যদি ওই প্রতিষ্ঠানে যদি গ্র্যাচুইটি থাকে তাহলে তুমি এই বেনিফিটটা পাবা। এগুলো তোমার এনবিআর দ্বারা অ্যাপ্রুভ করিয়ে নিতে হয়। হ্যাঁ, এই ফান্ড থেকে যদি তুমি ইন্টারেস্ট পাও, ইনকাম ফ্রম দ্য ফান্ড ইজ টোটালি ট্যাক্স এক্সাম্পটেড। ইভেন গ্র্যাচুইটির টাকা 2.5 কোটি টাকা পর্যন্ত কি ট্যাক্স এক্সাম্পটেড, আমরা এর আগে পড়ে আসছি। কিন্তু মওকুফ। জি স্যার। পেনশন টোটালি ট্যাক্স এক্সাম্পটেড, সুপারএনিউশন ফান্ড টোটালি ট্যাক্স এক্সাম্পটেড। বাট গ্র্যাচুইটির ক্ষেত্রে বলছে, গ্র্যাচুইটি তোমার কত পর্যন্ত যেন পড়েছে, 2.5 কোটি মনে হয়, তাই না? 2.5 কোটি পর্যন্ত মওকুফ। হ্যাঁ, 2.5 কোটি পর্যন্ত তোমার ট্যাক্স এক্সাম্পটেড। এর উপরে যদি তুমি পাও, 2.5 কোটি টাকার উপরে যদি তুমি পাও, তাহলে সেই পরিমাণ টাকার উপর তোমাকে ট্যাক্স দিতে হবে। ওকে জি স্যার। ওকে, টাটা, বাই বাই।
আচ্ছা বলো স্যার। বলো 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 দ্রুত স্যার বলো। 2.5 কোটির উপরে আমরা যে হচ্ছে ইয়েটা পাচ্ছি সেটা কোন কোন জব সেক্টরে পাওয়া যায়? এত টাকা আসলে গ্র্যাচুইটি আমার জানা নেই, বাট অনেক সময় তোমার প্রাইভেট অনেক প্রতিষ্ঠান তারা বিভিন্ন সিস্টেমে টাকা নেয়ার জন্য কোন সিস্টেম বের করতে পারে। যে প্রাইভেট প্রতিষ্ঠানের সে ধরো একজন চেয়ারম্যান বা একজন ম্যানেজিং ডাইরেক্টর সে প্রতিষ্ঠান থেকে রিটায়ার করবে, এখন অনেকগুলো টাকা টাকা ইচ্ছা করলে তো সে উঠায় নিতে পারে না। হয়তো বা আমার কাছে মনে হচ্ছে যে তারা এই ধরনের গ্র্যাচুইটি সিস্টেম হয়তো বা চালু করেছে, অনেক টাকা তারা নিয়ে নিচ্ছে, তখন তারা ফিল করছে যে এত টাকা, মানে ট্যাক্সের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে কি, তুমি টাকা অন্যায় ভাবে নেও আর ন্যায় ভাবে নেও, এটা আমরা দেখবো না, বাট ওই টাকার উপর আমাদেরকে ট্যাক্স দিতে হবে। এই কারণে দেখবা যে যখন ন্যাশনাল বাজেট হয়, ন্যাশনাল বাজেটে কালো টাকা সাদা করার একটা প্রশ্ন আসে, সে জায়গায় এনবিআর সবসময় বলে যে উই ডো নট সার্চ বা উই উইল নট সার্চ দ্য সোর্সেস অফ ইউর মানি, বাট উইল কাট দ্য ট্যাক্স অন ইউর মানি, অন ইউর ইনকাম। তোমার আয়ের উৎস আমরা খুঁজবো না, তোমার আয়ের উৎস আমরা দেখবো না, যে তুমি সুদ খেয়েছো না ঘুষ খেয়েছো না কি করেছো, অন্যায় করে তুমি টাকা ইনকাম করেছো সেটা দেখবো না, বাট তোমার টাকা আছে এটা যদি আমাদেরকে বলো বা তোমার ইনকাম আছে, তারপর আমরা ট্যাক্স নিব। জি স্যার। স্যার ট্যাক্স দিলেই কি মানে কালো টাকা সাদা হয়ে যায়, মানে অবৈধ হ্যাঁ, টাকা? ট্যাক্স দিলে ফেরালাবলি মাখলে যেরকম কালো মানুষ সাদা হয়ে যায়, ট্যাক্স দিলে সেরকম তোমার সাদা হয়ে কালো যায়। টাকা সাদা। হ্যাঁ। তাহলে তো এই জন্যই তো স্যার মানুষ দুর্নীতি করে ফেলছে। অ্যাকচুয়ালি ফেরালাবলি মাখলে কি কালো মানুষ সাদা হয়? না না স্যার, স্যার। শুনি না। তার মানে ট্যাক্স দিলেও তোমার এই কালো টাকা সাদা হয় না। তোমরা এটা ধরতে পারোনি, বাট তোমরা এটা মেনে নিয়েছো। ও আচ্ছা। সাময়িক সময়ের জন্য হ্যাঁ, সাময়িক সময়ের জন্য যেরকম ফেরালাবলি মাখলে তোমাকে ফর্সা লাগবে, আমাকে ফর্সা দেখা ফর্সা যায়। লাগবে। হ্যাঁ, হ্যাঁ, একটা ফর্সা শান্ত ফর্সা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক একই কাজ। তুমি কালো টাকার উপর, যেমন বাংলাদেশে যখন ফার্স্ট প্রবর্তন করলো কেয়ারটেকার প্রবর্তন করার পর খালেদা জিয়া এই কালো টাকা সাদা করছিল, কালো টাকা সাদা করেই উনি একদম গর্তে পড়ে গেল। পরবর্তীতে এনবিআর এটা নিয়ে প্রশ্ন করে নাই, এনবিআর তোমার ট্যাক্স নিয়ে নিয়েছে। এখন এই এই আহ, আহ, মানে মানে এই দোষ তাকে এখনো বয়ে বেড়াতে হচ্ছে, এটা নিয়ে মামলা হয়েছে, এই মামলার ওপর তার জেল হয়েছে, জুলুম হচ্ছে, অনেক কিছু। ও আচ্ছা, এই কারণে। তার মানে হচ্ছে যে কালো টাকা যে সাদা করে, তার মানে ওই টাকাটা তার অবৈধ ছিল, এটাই প্রমাণ পায়। জি স্যার। জি স্যার। একজন দেশের জি লিডার, স্যার। একজন আর দেশের ওটা তো পরবর্তীতে স্যার আইনের সেক্টর গুলো ধরতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই বলছি, আইনের সেক্টর গুলো ধরতে পারে না, আইনের সেক্টর ধরে। এনবিআর বলে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে, এটা তো আমার দেখার বিষয় না। আমার কথা হচ্ছে যে তোমার টাকা আছে, তুমি শো করেছো, আমি সেখান থেকে ট্যাক্স নিয়েছি। জি স্যার। তবে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, শোনো, এখন কালো টাকা হচ্ছে শুধুমাত্র অন্যায়ভাবে টাকা ইনকাম করলেই হয় এরকম না, কালো টাকা এইভাবেও হয়। তুমি বৈধভাবে টাকা ইনকাম করেছো, বাট সে টাকার উপর ইউ নেভার পে দ্য ট্যাক্স, সেটাও তাহলে সেটাও তোমার কালো টাকা। কালো টাকা বলতে শুধুমাত্র তুমি ব্রাইব মানি বা ঘুষ নিয়েছো শুধু সেটা না, বা অবৈধভাবে টাকা উপার্জন করেছো সেটা না। কালো টাকা ওইটাই যে মানিটা ইউ কান্ট শো অন ইউর রিটার্ন, মানে যেটা তুমি গভর্নমেন্টের কে রিটার্ন দাখিল করেছো, সাবমিশন করছো সেখানে, বা অন ইউর স্টেটমেন্ট, তোমার স্টেটমেন্টের মধ্যে যে টাকাটা তুমি শো করো নাই, বাট তোমার টাকা আছে, মানে তোমার যা সম্পদ আছে, টাকা আছে, এটা গভর্নমেন্টের কাছে অ্যাকনলেজ করতে হবে, স্বীকার করতে হবে যে আমার এত সম্পদ আছে, আমার এই কটা গাড়ি আছে, বাড়ি আছে, হ্যাঁ আমার এত টাকা আছে, এত ব্যাংক ব্যালেন্স আছে। যদি তুমি স্বীকার করো তাহলে তোমার সেটা লিগাল ইনকাম। আর যদি তুমি অস্বীকার করো যে অ্যামাউন্টটা, যে কোনো, সে তোমার 5টা বাড়ি আছে, তুমি একটা বাড়ি তুমি তোমার ইনকাম স্টেটমেন্টে মানে তোমার ইনকাম রিটার্নে তুমি দেখাইলে না, যখন গভর্নমেন্টের কাছে রিটার্ন সাবমিট করতে হয়, আমরা দেখবো কিভাবে রিটার্ন সাবমিট করতে হয়, এগুলো পরবর্তী চ্যাপ্টারে আছে। তুমি সেই রিটার্নে তুমি 4টা বাড়ি দেখাইলে, 5টা বাড়ি দেখাইলে না,
তাহলে একটা বাড়ি তোমার অবৈধ হয়ে গেল এখন। তখন সেটা কি হবে স্যার, যখন জানতে পারবে? আচ্ছা, যখন জানতে পারবে তখন সেটা সরকার অবৈধ অবৈধ হিসেবে ঘোষণা করবে। সরকার যদি মনে করে যে এটা তো তোমার না, তুমি তো শো করোনি, সো তাহলে আমরা এটা ক্র্যাক করে নিয়ে নিবো, কোক করে আমরা নিয়ে নিবো। সরকার তখন কোক করে নিয়ে নিতে পারে, বা সরকার তোমাকে এই ধরনের বেনিফিট দিতে পারে, তাহলে এই পরিমাণ সম্পদ তুমি দেখাবা জরিমানা দিয়ে। তো এটাই করে সরকার নরমালি, সরকার কোক করে নেয় না, শুধুমাত্র সরকারি সম্পত্তি যদি তুমি দখল করো সেটাই সরকার রিটার্ন নিয়ে নেয়, তাছাড়া নেয় না। তো এই ক্ষেত্রে যেটা করবে যে তুমি এই এই বিল্ডিং বা এই বাসা তুমি এখন তুমি দেখাতে পারবা, বা এত % জরিমানা দিয়ে তোমাকে দেখাতে হবে, সে তখন সে জরিমানা দিয়ে সে এটাকে আবার বৈধ করতে পারে। তারপরে সাংবাদিকরা লাগবে যে তুমি একটা সরকারি অফিসের পিয়ন, তোমার বেতন বেসিক স্যালারি হচ্ছে 12,000 টাকা বা 8,500 টাকা, বা তুমি একটা সরকারি অফিসের ড্রাইভার, তোমার বেসিক স্যালারি হচ্ছে এইটা, বাট তুমি 4টা বাড়ি কিভাবে করলা? এটা সাংবাদিক সমাজ প্রশ্ন রাখবে। সাংবাদিক সমাজ যদি প্রশ্ন রাখে তখন এটা নিয়ে তোমার এন্টি কারাপশন কমিশন এসসিসি তদন্ত করবে। তারপর অনেক কিছু। স্যার কালো টাকা যদি সাদা হয় তাহলে কি দুদক এখানে কোনো মানে কার্যক্রম রাখতে পারে? আচ্ছা, এখন কালো টাকা সাদার পিছনে আমি বলি, কালো টাকার কিছু নেচার আছে। হ্যাঁ, প্রথমত কালো টাকা সাদা করার শর্ত সরকার দিয়েছে কিভাবে, এত সহজে তো দেয়নি। প্রথমত হচ্ছে তোমার যদি 100 টাকা থাকে, সরকার সেখান থেকে 25 টাকা নিয়ে নিবে, থাকলো কত? 75 টাকা। বা 100 কোটি টাকা, 25 কোটি টাকা সরকার নেবে, থাকলো কত? 75 কোটি টাকা। এই 75 কোটি টাকা সরকার বলছে যে তোমাকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হবে, বা আরো কয়েকটা সেক্টর দিয়ে দিয়েছে, সেই জায়গাগুলোতে তোমাকে 75 কোটি টাকা ইনভেস্ট করতে হবে। তো পরবর্তীতে এই মানুষগুলো কি করলো? ইনভেস্ট করা শুরু করলো। আজকে শেয়ার কিনে পরশু দিনই শেয়ার বিক্রি করে আবার টাকাটা নিয়ে চলে আসলো। পরে সরকার বললো না, এটা তো হচ্ছে না। সরকার তখন বলে দিল শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে অ্যাট লিস্ট ইউ হ্যাভ টু হোল্ড দিস ইনভেস্টমেন্ট আপ টু 3 ইয়ার্স। তোমাকে 3 বছর শেয়ার মার্কেটে টাকাটা রাখতে হবে। তাহলে 3 বছর যখন তুমি শেয়ার মার্কেটে টাকাটা রাখছো, দ্যাট ইজ তোমার টাকা প্লে করছে শেয়ার মার্কেটে, শেয়ার মার্কেট ভালো হচ্ছে, চাঙ্গা হচ্ছে, হ্যাঁ, ইকোনমিতে কন্ট্রিবিউট করছে। এইভাবে করে যখন এই টাকাগুলো যখন হচ্ছে সাদা, তখন এটা নিয়ে আর কোনো ই নাই। মানে কালো টাকা সাদা হলে সেটা নিয়ে অ্যান্টি কারাপশন কমিশন করে না, বাট তোমার আয়ের উৎস নিয়ে অ্যান্টি কারাপশন কমিশন করে। কারণ এনবিআরও একটা অটোনমাস বডি, ঠিক আছে? অ্যান্টি কারাপশন কমিশন যেমন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তোমার এনবিআরও একটা সরকারের একটা প্রতিষ্ঠান। সো এনবিআর যখন বলে তোমার এই জিনিসটা বৈধ, কালো টাকাটা যখন সাদা হয়ে গেল, এটা বৈধ হয়ে গেল, তখন সেই টাকাটা নিয়ে অ্যান্টি কারাপশন কমিশন কিছু করে না। অ্যান্টি কারাপশন কমিশন যেটা করে যে তোমার আয়ের সাথে ব্যয়, তোমার আয়ের সাথে সম্পদের তোমার সামঞ্জস্য নাই, এটা নিয়ে সার্চ করে, অটোমেটিক্যালি তখন ধরা পড়ে যায়। স্যার টাকাটা তো বৈধ হয়ে গেল, তাহলে সেখানে তারা প্রশ্ন কেন রাখবে? আচ্ছা, ওই টাকা নিয়ে তো তারা করবে না, তখন ওই টাকা নিয়ে তো করবে না, ওই অ্যান্টি কারাপশন কমিশন তখন টাকাটা নিয়ে করবে না, তো ওই টাকাটা বৈধ। অ্যান্টি কারাপশন কমিশন বলছে ঠিক আছে, এনবিআর তোমাকে সার্টিফাই করে দিয়েছে যে তোমার টাকা বৈধ, তোমার টাকা বৈধ, বাট তোমার, হ্যাঁ বলেন বলেন। আব্বু কোনটা? হ্যালো, কেউ কিছু বলতে চাচ্ছেন? স্যার মনে হয় ভুলে মিউট হয়ে মানে আনমিউট করেছিল। আনমিউট হয়ে গেছে, কথা আসছে, এনিওয়ে ঠিক আছে। তো এখন অ্যান্টি কারাপশন কমিশন যেটা করে সেটা হচ্ছে যে তোমার করাপশন নিয়ে তো তাদের ইনভেস্টিগেট করার রাইট আছে। জি স্যার। That work is done by the Anti-Corruption Commission. ওকে, আমার ফোনেও চার্জ শেষ, ইলেকট্রিসিটি নাই ভোর থেকে, হ্যাঁ, ফোনেও চার্জ ছিল না, 3% আছে, কেটে যেতে পারে। জি স্যার, হ্যাঁ, অনেক বলেন। ধন্যবাদ। মানে স্যার কষ্ট করে ক্লাস নিলেন, আর অন্য সময় করতে পারতাম। না ঠিক আছে, সমস্যা নাই, আমি অল্প সময়ের জন্য আসতে চেয়েছিলাম, পরবর্তীতে কথা বলতে চেয়ে লম্বা হয়েছে, যাই ভালোই হয়েছে। স্যার আগামীকাল আপনার ক্লাস সাথে হবে না। কথা বললে ভালো লাগে, মানে ক্যাম্পাসে তো যাওয়া হয় না দীর্ঘদিন। আচ্ছা আচ্ছা, মনে কেন অন্যান্য ক্লাস হচ্ছে না আপনাদের? না স্যার। হয় স্যার, মানে হয় মানে